নমস্কার। শুরু করছি প্রখ্যাত সাহিত্যিক ঔপন্যাসিক শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প উল্কা। দুটি পর্বে গল্পটি পাঠ করব। গল্পটি পূর্ণিমা আশ্বিন 1334 সালে প্রকাশিত হয়েছিল। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আজকের গল্প উল্কা, প্রথম পর্ব। অল্প বয়সেই পিতৃমাতৃহীন হয়ে যদি তাহার নিঃসন্তান খুড়ো হরিচরণকে আশ্রয় করিয়া খুড়ার বাসভূমি বেলগাঁয়ে প্রবেশ করিল। গ্রাম প্রবেশমুখী বৃদ্ধ জ্যোতিষী রামসুন্দরের সহিত তাহাদের সাক্ষাৎ হইয়া গেল। বৃদ্ধ হরিচরণের সঙ্গে জ্যোতিকে দেখি রামসুন্দর জিজ্ঞাসা করিল, বাবু, সঙ্গে ছেলেটি কে? হরিচরণ ভারী গলায় আর্দ্র চক্ষে কহিলেন, আমার বৈমাত্রীয় দাদা রাইচরণের ছেলে জ্যোতি। নেহাতি দুর্ভাগা, এই অল্প বয়সেই বাপ মা সব হারিয়ে এখন আমার ঘাড়েই পড়ল। বৃদ্ধ জ্যোতিষীর কিন্তু কথার দিকে লক্ষ্য ছিল না। লক্ষ্য ছিল সর্বাঙ্গে উদ্দীপ্ত ভঙ্গিমাখান গৌরবর্ণ স্ফীত নাসা, দীপ্ত বুক, তীব্র দৃষ্টি এই ছেলেটির ওপর। এক দৃষ্টে সে যেন জ্যোতির পানে তাকাইয়া তার প্রতি অঙ্গের গঠন ভঙ্গিমা বিশ্লেষণ করিয়া দেখিতেছিল। বৃদ্ধের এই বিশ্লেষণ ভরা দৃষ্টি জ্যোতির ভালো লাগিল না। বৃদ্ধের উপর তাহার দীপ্ত চক্ষের বিরক্তি ভরা তীব্র দৃষ্টি হানিয়ে ভ্রু কুঞ্চন করিয়া উদ্ধত ভঙ্গিমা রুক্ষস্বরে বলিয়া উঠিল, আমায় তুমি খাবে নাকি? এমন করে ডাইনের মতো চেয়ে রয়েছ যে? বলিয়ে সে মুখখানা অন্যদিকে ফিরাইয়া লইল। হরিচরণ জ্যোতির এই ব্যবহারে যেন কিছু লজ্জিত ও বিব্রত হইয়া জ্যোতিকে কি বলিতে গেলেন, কিন্তু বৃদ্ধ জ্যোতিষী তাহার পূর্বেই অসীম আগ্রহে জ্যোতির ফিরাইয়া লওয়া মুখের দিকে ফিরিয়া বলিয়া উঠিলেন, মুখ ফিরিও না বাবা, মুখ ফিরিও না। দেখি দেখি তোমার কোঁচকানো কপালখানি। জ্যোতির কপালখানি দেখিয়া একটু দীর্ঘশ্বাস ফেলিয়ে বৃদ্ধ জ্যোতিষী হরিচরণকে বলিলেন, বেশ ছেলে রায় মশাই, তবে তবে বলিয়ে বৃদ্ধ যেন একটু বিব্রত হইয়া চুপ করিয়া গেলেন। খুড়া হরিচরণ ব্যগ্র কণ্ঠেই বলিয়া উঠিলেন, কি হে, কি? কেমন দেখলে বলো দেখি, খারাপ কিছু বুঝি? তারপর একটা দীর্ঘশ্বাস ফেলিয়ে কহিলেন, তার বলতে হবে কেন, নইলে কি আর এই বয়সেই বাপমা সব খেয়ে? রামসুন্দর তাড়াতাড়ি বাধা দিয়ে বলিলেন, আগে না না, খারাপ কিছু নয়, তবে ছেলেটির উপর একটু নজর রাখলে ভালো হয়। ছেলেটির লক্ষণ টক্ষণগুলি কিছু অসাধারণ, কিছু বিশেষত্ব আছে। খুড়া হরিচরণ ইহার পর দুই চারিটা কথা কহিয়া জ্যোতিকে সঙ্গে লইয়া বাড়ির দিকে অগ্রসর হইলেন। বৃদ্ধ জ্যোতিষীও বাটি ফিরিয়া আপন গ্রন্থগৃহে একরাশি পুঁথি খুঁড়িয়ে বসিলেন। বহুক্ষণ পুঁথি দেখার পর দীর্ঘশ্বাস ফেলিয়া আপন মনেই বলিয়া উঠিলেন, বিচিত্র তোমার সৃষ্টি লীলাময়। অগ্নিভরা বিশ্বত্রাস উল্কা, তারও রূপ অপরূপ, কিন্তু একে বক্ষ পেতে নিতে সর্বংসহা ধরণীর মতো নারী কি নাই? সত্য সত্যই জ্যোতির চরিত্রে কিছু বিশেষত্ব ছিল, সে কিছু অসাধারণই ছিল। প্রথম বিশেষত্ব ছিল তার উদ্দীপ্ত ভঙ্গিমাময় অঙ্গষষ্ঠ, যাহা দেখিয়া প্রত্যেকেই তাহার প্রতি আকৃষ্ট না হইয়া থাকিতে পারিত না। সে কিছু অসাধারণই ছিল। দ্বিতীয়ত বিশেষত্ব ছিল তাহার দম্ভ ভরা উদ্ধত প্রকৃতি আর দুনিয়ার প্রতি উপেক্ষা ভরা ব্যবহার, যাহার জন্য অতি রূঢ়, অতি কঠোরভাবে হইলেও
অতি পরিস্ফুটভাবেই সে সর্বত্র আত্মবিকাশ করিত, সাধারণের মাঝে অসাধারণ রূপেই ফুটিয়ে উঠিত। অল্পদিনের মধ্যেই তাহার উদ্দাম জীবন স্রোতের প্রবল আকর্ষণে পড়িয়া বেলগাঁয়ের ছেলের দল কুটোর মতো ভাসিয়া গেল। জ্যোতির পরিচালিত পথে তাহার চলিতে শুরু করিল। জ্যোতি দলের প্রধান হইয়া উঠিল। পাঠ্যজীবনে সে স্কুলের খাতায় শ্রেষ্ঠ না হইলেও সহপাঠীদের মনের খাতায় শ্রেষ্ঠ ছিল। সে যেদিন বলিত, পণ্ডিতের সংস্কৃত পড়া কেউ দিতে পাবে না, বা থার্ডমাস্টারের হোম টাস্ক কেউ আজ দেখাতে পাবে না, সেদিন পরীক্ষাকালে ক্লাসের শ্রেষ্ঠ ছাত্রকেও সেই কথা মানিতে হইত। না মানিলে যে সে কি করিবে বা সে কি করিতে পারে তাহা স্থির নিশ্চয় কেহ না জানিলেও তাহার দীপ্ত আদেশ লঙ্ঘন করিতে সকলের কেমন যেন বাধো বাধো ঠেকিত। ইহার মধ্যে একটা বিশেষত্ব তার ফুটিয়ে উঠিত। যদি এসবের জন্য কোনো শাস্তি লইতে হইত, তবে যদি সর্বাগ্রে সে শাস্তি গ্রহণ করিত, আর গ্রহণ করিত তাহার চরিত্রগত উপেক্ষা ভরেই, দীপ্ত মুখী, উচ্চ শিরে। তাহার প্রতি পদক্ষেপ, প্রতি ভঙ্গিমা, প্রতি জনের সহিত ব্যবহার যেন দম্ভ ভরে ঘোষণা করিত, আমি কাহাকেও মানিব না, সকলে আমাকে মানিয়া চলিবে, না মানে আমি জোর করিয়া মানাইব। আমি সকলের চেয়ে বড়, আমার চেয়ে বড় কেহ হইতে পারে না। অপুত্রক হরিচরণ সচরাচর অপুত্রকদের মতোই অতিরিক্ত রকমের সংসারী ছিলেন। সুদ আদায় করিয়া আর হিসাবের খাতায় মাথা গুঁজিয়ে তাহার দিন কাটিয়া যাইত। জ্যোতিকে অন্তত ঢালিয়া ভালোবাসিয়াও জ্যোতির প্রতি লক্ষ্য রাখিবার তাহার অবসর ছিল না। যদিও বড় সেদিকে ঘেঁষিত না, তবে গ্রামের অবস্থাপন্ন ঘরের ছেলেদের কাহারও উজ্জ্বল পরিচ্ছদের মহিমায় তাহার শ্রেষ্ঠত্ব ম্লান হইবার সম্ভাবনা ঘটিলে বা অন্য কারণে অর্থের প্রয়োজন হইলে মনে মনে খুড়ার মুণ্ডুপাত করিতে করিতে খুড়ার নিকট দরবার করিতে যাইত। কৃপণ খুড়া আপন কৃপণ স্বভাবের জন্য যত না হোক গৃহিণী হরসুন্দরীর কর্ণগোচরের ভয়ে জ্যোতির আবদার প্রায় পূর্ণ করিতে পারিতেন না। গৃহিণী হরসুন্দরী বড় কড়া মেজাজের লোক ছিলেন। এইখানে জ্যোতির দাপ খাটিত না। ছেলে মেয়ের সেবায় অনভ্যস্তা হরসুন্দরী যখন জ্যোতির জন্য বিব্রত হইয়া বাজার ঘরে ষাটের উপদ্রব জুটাইয়া দেওয়ার জন্য জ্যোতির বাপ-মায়ের উদ্দেশ্যে অজস্র গালি বর্ষণ করিতেন, তখন জ্যোতি ঘরে থাকিলে পলাইয়া যাইত, কিন্তু প্রতিবাদ করিতে সাহস করিত না। হরসুন্দরী যে জ্যোতিকে একেবারেই ভালোবাসিতেন না তাহা নয়। জ্যোতিকে পাইয়া তাহার কাঙাল মাতৃহৃদয় স্নেহ দিয়া ধন্য হইতে চাহিত। কিন্তু বৃদ্ধ জ্যোতিষীর প্রথম দিনের কথাটায় জ্যোতির উপর নজর রাখিতে গিয়ে সাধারণতই কড়া মেজাজের হরসুন্দরী অতিরিক্ত রকমের কড়া হইয়া উঠিয়াছিলেন এবং ক্রমে সেটা অভ্যাসে পরিণত হইয়া গিয়াছিল। ফলে শুধু শাসনের কঠোরতাটুকুই রহিয়া গেল, কিন্তু মাতৃত্বে অনভ্যস্ত পৌরা মাতার স্নেহ যত্ন ফুটাইতে পারিলেন না। দিতে গিয়েও দিবার পথ খুঁজিয়া পাইলেন না। হরিচরণের এই অতিরিক্ত শৈথিল্য বা হরসুন্দরীর অতিরিক্ত কঠোরতা কোনোটাই জ্যোতির জীবনে কিছুমাত্র ভালো করিতে পারে নাই, বরং মন্দই করিয়াছিল। সে খাবার সময় দুইটা খাইয়া আড়ে আড়ে থাকিয়া ইচ্ছা মতো আপনাকে গড়িয়া তুলিতে লাগিল এবং খুড়াখুড়ির কৃপণ স্বভাবের জন্য অর্থাভাবে তার অতৃপ্ত আকাঙ্ক্ষাগুলি পঞ্জীভূত ধূমায়মান বহ্নির মতো নিরন্তর অন্তরে ঘুমিয়ে ঘুমিয়ে জ্বলিতে লাগিল। ঝোড়ো হাওয়ার মতো তাহার উদ্দাম জীবন প্রবাহের জন্য সে আগুন তো নিভিলই না,
বরং উত্তরোত্তর বাড়িয়েই চলিল, সুযোগ পাইলে দাউ দাউ করিয়া জ্বলিয়ে উঠিবার জন্য। যদির তখন বয়স ২০-২২ বৎসর। এই সময় হরিচরণের সংসারে আরেকটি অনাথা আসিয়া জুটিল। হরসুন্দরীর বিধবা ভগ্নী শ্যামাসুন্দরী একমাত্র কন্যা বিমলাকে একরূপ ভাসাইয়া দিয়া মারা গেলেন। রক্তের টানে বেচারা বিমলা ভাসিয়া আসিয়া মাসি হরসুন্দরীর বক্ষ আঁকড়াইয়া ধরিল। বাড়িটা ক্রমে অনাথ আশ্রম হইয়া উঠে দেখিয়া হরিচরণের অন্তর বিষাইয়া উঠিলেও হরসুন্দরীর বচন মন্ত্রের ভয়ে সে বিষ অন্তরেই মিশাইয়া গেল। বিমলা মেয়েটির লীলায়িত ছিপছিপে গঠন, এক পিঠ চুল, ঠোঁট দুটি পাতলা, বড় দুটি চোখের শুভ্র আয়তক্ষেত্রের মধ্যে কাজল কালো তারা, রংটি কচি পাতার মতোই উজ্জ্বল শ্যামল, বয়স 14-15। এবার কিন্তু হরসুন্দরী এই অনাথাটিকে গভীর আগ্রহে জড়াইয়া ধরিলেন। রক্তের টান কিনা জানি না, কিন্তু কিন্তু এই অনাথাটি স্নেহ কোমলা নারী স্নেহের জন্য যে হরসুন্দরীর কোল ঘেঁষিয়া দাঁড়াইয়াছিল, তাই হরসুন্দরী কোলে লইতে পারিয়াছিলেন। আর যখন পারিলেন তখন আজীবনের সঞ্চিত স্নেহ রসধারায় তাহাকে অভিষিক্ত করিয়া দিলেন। সেদিন দ্বীপ্রহরে বড় ঘরের বারান্দায় শুইয়া বিশ্রাম করিতে করিতে হঠাৎ একটা কথা হরসুন্দরীর মাথায় খেলিয়া গেল। যতির সঙ্গে বিমলার বিয়ে দিলে তো বেশ হয়, দুটি অনাথ, আর যদিই তো পোড়ার মুখো মিনসের উত্তরাধিকারী, তাই করতে হবে। নইলে পোড়ার মুখো কিপটিকিয়ার টাকা খরচ করে ভালো ঘরে বিমলার বিয়ে দেবে। সেদিন অপরাহ্নে যদি অনুভব করিল যেন তাহার অদৃষ্টটা হঠাৎ উল্টাইয়া গিয়েছে। বৈকালের জলখাবারের বরাদ্দ মুড়ি বাতাসের সঙ্গে হরসুন্দরীর কর্কশ কঠোর দৃষ্টির পরিবর্তে সেদিন দেখিল তকতকে রেকাবিতে পেঁপে, লুচি, মিষ্টির সঙ্গে শ্যামলা বিমলার কোমল স্নিগ্ধ দৃষ্টি। যদি তখন নিবিষ্ট চিত্তে কেশের পারিপাট্য সাধনে নিযুক্ত ছিল, এমন সময় কে কুণ্ঠিত স্নিগ্ধ কণ্ঠে কহিল, জলখাবার। যদি চোখ ফিরাইয়া দেখিল জলখাবারের থালা হস্তে একটু বাঁকিয়া দাঁড়াইয়া বিমলা, আর পশ্চিমের খোলা জানালা দিয়ে পরন্ত রৌদ্রে তাহার শ্যামল দেহখানি মাখামাখি। এই কালো মেয়েটা হরসুন্দরীর স্নেহপাত্রী বলিয়া যদি তাহাকে সুনজরে দেখিত না, এবং কালো বলিয়া নজর করিয়াও দেখে নাই, আর হরসুন্দরীও বিমলাকে জ্যোতির কাছ হইতে আড়াল করিয়া রাখিয়াছিলেন। বিমলা যে বাড়ির দাসী বাঁধি নয়, সে কাহারও হুকুমের পাত্রী নয়, এই কথাটাই বিশেষ করিয়া জ্যোতিকে জানাইবার জন্য তাহাকে অতি যত্নে ঘর সাজানো পুতুলের মতো তুলিয়া রাখিয়াছিলেন। আজ কিন্তু এই পরন্ত রৌদ্র মাখা লীলায়িত গঠনা শ্যামলা বিমলার দিকে চাহিয়া জ্যোতি আর চোখ ফিরাইতে পারিল না। সৌন্দর্য মুগ্ধ করে, যৌবন লুব্ধ করে। একটা মুগ্ধ লোলুপ বাসনা জ্যোতির দীপ্ত চোখের তীব্র দৃষ্টিতে চকমক করিয়া ফুটিয়ে উঠিল। বিমলা জ্যোতিকে সঠিক ভালো না বাসিলেও জ্যোতির উদ্দাম ধারা, জ্যোতির দীপ্ত ভঙ্গি দেখিয়া মুগ্ধ হইয়াছিল, আকৃষ্ট হইয়াছিল, কিন্তু ভীরুর মতো সভয় অন্তরাল হইতে তাহার পানে চাহিয়া থাকিত, কাছে ঘেঁষিতে সাহস করিত না। আজ কিন্তু জ্যোতির এই প্রবল ব্যগ্র দৃষ্টি তাহার কেমন ভালো লাগিল না। সে দুম করিয়া জলখাবারের থালাখানা মাটিতে নামাইয়া দিয়া তরিত পদে ঘর হইতে বাহির হইয়া গেল। সিঁড়িতে নামিতে নামিতে সে একবার দাঁড়াইল, তখনও তাহার বুক সভয়ে আনন্দে ঢিপ ঢিপ করিতেছে। সেখান হইতে একবার পিছন ফিরিতেই সে দেখিল
জ্যোতি চিরুনি হাতে ঘর হইতে বাহির হইয়া বারান্দায় দাঁড়াইয়া, চোখে তখনও তাহার সেই দৃষ্টি। সে একরূপ ছুটিয়ে নিচে নামিয়া গেল। জ্যোতি এবার চিরুনি দিয়ে চুল আঁচড়াইতে আঁচড়াইতে ঘরে প্রবেশ করিবার সময় মুগ্ধ কণ্ঠে কহিল, বাহ, তোফা। এমন সময় জ্যোতি বলিয়া হরসুন্দরী ঘরে প্রবেশ করিলেন। তাহার আবির্ভাবে জ্যোতির বুকের ভিতর যেন রেলগাড়ির শান্টিং আরম্ভ হইয়া গেল। এত জোরে বুকের ভিতরটা ঢিপ ঢিপ করিতেছিল যে বাহির হইতেও বা শোনা যায়। মুখখানা কালি মারিয়া গেল। সর্বনাশ! তারকা রাক্ষসী কথাটা শুনিল নাকি? বাহ, তোফা। হরসুন্দরী কথাটা শুনিয়েছিলেন। তিনি পাশের ঘরেই ছিলেন, কতকটা আড়ি পাতিয়েই ছিলেন। বেশ একটু কোমল ভাবেই বলিলেন, তাহলে বিমলিকে তোর পছন্দ বটে? কেমন? তাহলে তোর খুড়োকে বলি, বিমলিও বড় হলো, এই বছরই তোদের বিয়ে। যদি কথাটা শুনিয়া যেন কতকটা বল পাইল। তাহা হইলে হরসুন্দরী আজ তাহার কাছে হাত পাতিয়া দাঁড়াইয়াছে। এখন ফিরাইয়া দেওয়া না দেওয়া তাহার ইচ্ছা। হরসুন্দরীর প্রতি বহুদিনের সঞ্চিত মনোরাগ আজ জাগিয়া উঠিল। ভয় আশঙ্কা কোথায় তাহার চলিয়া গেল। সে চট করিয়া বলিয়া উঠিল, ও তাই বুঝি সাজিয়ে গুজিয়ে জলখাবার দিয়ে আমার মনোহরণ করতে পাঠিয়েছিলে? এই যে বাজারের বেশ্যাকেও হার মানালে খুড়ি, এই যে বাজারের বেশ্যাকেও হার মানালে খুড়ি। হরসুন্দরীর অন্তরের ভিতর কে যেন এক রাশি গলিত লোহা ঢালিয়ে দিল। ক্রোধের যাতনায় একরূপ দীপ্ত বিকৃত স্বরে তিনি চেঁচাইয়া উঠিলেন, জ্যোতি! তারপর আর কিছু বলিতে পারিলেন না। মুখে এক মুখ কাপড় গুঁজিয়ে ছুটিয়া গেলেন। যদিও আর দাঁড়াইল না। একটা জামা টানিয়া লইয়া, জুতা জোড়াটা হাতে লইয়া তরিত পথে যথাসাধ্য আত্মগোপন করিয়া গুপ্ত ঘাতকের মতো শঙ্কা ও পৈশাচিক আনন্দে ভোর হইয়া ঘর হইতে বাহির হইয়া গেল। সেদিন জ্যোতি একটু বেশি রাত্রি করিয়াই বাড়ি ফিরিয়েছিল, আর ফিরিয়েছিল নেশা করিয়া। সে জানিত খুড়ির খোঁজায় খুড়া আজ একটু ঝাঁঝালো হইয়া উঠিবেনি, তাই দেরি করিয়া খুড়াকে এড়াইয়া চলার মতলবই তাহার ছিল। আর নেশাটা করিয়াছিল বৈকালের নিজের ওই ব্যবহারটাকে নিজের কাছে ন্যায়সঙ্গত করিয়া তুলিবার জন্য, মনটাকে একটু চাঙা করিয়া লইতে। ইতিমধ্যেই সে দল রাখিতে নেশা করিতে শুরু করিয়াছিল। তাহার চরিত্রের উদ্দাম ধারা একঘেয়ে হইয়া উঠিতে তাহার দলের অনেকে খসিতে শুরু করিয়াছিল। তাই উর্বর মস্তিষ্ক জ্যোতি দলের ভেতর নেশার আমদানি করিয়া নেশার আমেজে দলটাকে অটুট রাখিবার ব্যবস্থা করিয়াছিল। প্রকাশ করিয়া না বলিলেও তাহার অন্তরের ভাব ছিল, দুনিয়া জাহান নামে গিয়েও যদি তাহার প্রাধান্য বজায় থাকে, তবে যাক দুনিয়া জাহান নামে, তাহাতে সে সুখী বই, দুঃখিত হইবে না। অনেক সময় সে মুখ ফুটিয়াও বলিত, রাজা হয়ে নরকেই আমি থাকতে চাই, তবু প্রজা হয়ে স্বর্গসুখ চাই না। জ্যোতি বাড়ি ঢুকিতেই হরিচরণ বেশ গম্ভীর কণ্ঠেই ডাকিলেন, জ্যোতি। জ্যোতি থমকিয়া দাঁড়াইয়া গেল। বুকখানা ধরাস করিয়া উঠিল। বেটা খুড়া এখনো জাগিয়া বসিয়া আছে। বুকের স্পন্দনটা একটু সামলাইয়া সে আগাইয়া আসিয়া এক কথাই উত্তর দিল, কি? হরিচরণ কহিলেন, এসব হচ্ছে কি? জ্যোতি কহিল, কি সব? হরিচরণ বিরক্তি ভরে কহিলেন, খুড়িকে কি সব বলেছ? জ্যোতি চুপ করিয়া রহিল। কিন্তু হরিচরণ ধমক দিয়ে কহিলেন, চুপ করে থাকলে চলবে না, উত্তর দাও।
জ্যোতির নেশায় আবিষ্ট অন্তর চাড়া দিয়ে উঠিল। সে সতেজে উত্তর দিল, যা সত্যি বলে মনে হয়েছে তাই বলেছি। হরসুন্দরী হঠাৎ ঘরের ভিতর হইতে ঝড়ের মতোই বাহির হইয়া চিৎকার করিয়া কহিল, কি সত্যি রে মুখ পোড়া? আমি আমি যদিও নেশার ঝোঁকে দীপ্ত হইয়া কহিল, থামো না খুড়ি, কথা হচ্ছে আমার কাকার সঙ্গে। তুমি মাঝখান থেকে এসে হাউমাউ জুড়ে দিলে কেন? থামো না, তুমি মাঝখান থেকে এসে হাউমাউ জুড়ে দিলে কেন? হরসুন্দরীও কেমন চুপ করিয়া গেলেন। হরিচরণও স্তম্ভিত হইয়া গেলেন। হরসুন্দরীকে যে কেহ এমন মুখ থাবড়া দিয়া চুপ করাইতে পারে এ ধারণা তাহার ছিল না। খুড়াকে চুপ করিয়া থাকিতে দেখিয়ে জ্যোতি কহিল, আমি যা বলেছি তা আপনি শুনেছেন, বরং তার চেয়ে ঢের বেশি শুনেছেন নিশ্চয়। এখন আমায় কি বলছেন বলুন। আপনার ঘর থেকে বেরিয়ে যেতে হবে, তা যেতে রাজি আছি। আমার বাবার বিষয় বিক্রি করা 4,000 টাকা মায়ের সুদ ফেলে দেন, আমি চলে যাচ্ছি। হরিচরণের ঘাড় ধরিয়া কে যেন বসাইয়া দিল। তাহার সমস্ত ক্রোধ, হাঁক ডাক কোথায় যেন উবিয়ে গেল। হরসুন্দরী স্বামীকে নীরব থাকিতে দেখিয়ে গায়ের সমস্ত ঝালটা নিরীহ বৃদ্ধের উপর ঝাড়িয়া কহিলেন, মুখ পোড়া কিপটে, গোরক তো ফেলে দে বলছি। টাকার জন্যে মান ইজ্জত খোয়াতে হবে নাকি? ফেলে দে টাকা, আজই ওকে দূর করব। যদি বিজয়ী দম্ভে হাসিয়া কহিল, তাই ভালো খুড়ি, টাকাটা আদায় করবার ভার তোমার উপরেই দিলাম। তোমার চেয়ে বেশি শিগগির কাকার কাছ থেকে টাকা আদায় করতে আদালতের পেয়াদাতেও পারবে না। তা টাকাটা আদায় হলেই আমায় খবর দিও, আমি সুরসুর করে বেরিয়ে যাব। এই বলিয়া সে গোটা তুই হাই তুলিয়া স্খলিত চরণে চেষ্টিত ধীর পদক্ষেপে নিজের ঘরের দিকেই চলিয়া গেল। ছোট মাটির ঘর, একখানি তক্তপোষের উপর শয্যা বিছানো, এক কোণে পিল সুজের উপর মাটির ডেলুই জ্বলিতেছে। যদি ঘরে প্রবেশ করিয়া শয্যার উপর গায়ে জামা শুদ্ধই শুইয়া পড়িয়া হাত দুটো মাথার দিকে ছড়াইয়া দিল। ক্ষণ পরে আবার সে উঠিল, পকেট হইতে একটা সিগারেট বাহির করিয়া মুখে পুরিয়া দেশলাইয়ের জন্য পকেট খুঁজিল, কিন্তু পাইল না। বিরক্তি ভরে এ নিশ্চয়ই জেদো কাজ। ডাকাত বলিয়া উঠিয়া পিলসুজের নিকট গিয়া ঝুঁকিয়া প্রদীপের আলোকে সিগারেট ধরাইয়া উঠিয়া দাঁড়াইল। ঘরখানা সহসা যেন আলোকিত হইয়া উঠিল, আর সঙ্গে সঙ্গে পাশের ঘর হইতে বিমলা একটা ব্যাকুল অস্ফুট ধ্বনি করিয়া ছুটিয়া আসে জ্যোতির পা দুইটা জড়াইয়া ধরিল। খুড়া খুড়ির সহিত দ্বন্দ্বে বিজয়ী জ্যোতি বিমলার এই পায়ে ধরার নিষ্ঠুর পরিহাসে তাহাকে জর্জর করিতে যাইতেছিল, কিন্তু অপরাহ্নে পড়ন্ত সেই রৌদ্রমাখা লীলায়িত ছবিখানি মনে জাগি সব উল্টাইয়া দিল। নেশার ঝোঁকে একটা উদ্যমা ক্ষুধায় ভোর হইয়া সে তাহাকে হাত ধরিয়া তুলিতে গেল, কিন্তু বিমলার বাহু মূলে জ্যোতির হাত ঠেকিতে বিমলা স্পর্শ স্পৃষ্টের ন্যায় তাহার পা ছাড়িয়ে দূরে সরিয়ে দাঁড়াইয়া দীপ্ত ভঙ্গিতে কহিল, আপনি যে এত নীচ তা আমি জানতাম না। ঘা খাইয়া জ্যোতির অন্তরটা জ্বলিয়ে উঠিল। সে অতি নিষ্ঠুর ভাবে বিদ্রুপের হাসি হাসিয়া কহিল, আর মেয়ে মানুষ হয়ে পুরুষের পায়ে ধরে সাদাটা বুঝি? বিমলা হাসিয়া কহিল, যার যেমন চিন্তার ধারা। কথাটা শেষ করবার আগে নিজে হাঁটুর দিকে একবার চেয়ে দেখুন দিকে। যদি প্রদীপের ক্ষীণ আলোকে হাঁটুর দিকে চাহিতে দেখিল তাহার আজানুলম্বিত পাঞ্জাবিটার নিচের দিকটা অনেকখানি পুড়িয়া গিয়েছে। সে কিছু বুঝিতে পারিল না, শুধু দগ্ধ পাঞ্জাবিটা লইয়া নাড়াচাড়া করিতে লাগিল।
বিমলা কহিল, আপনার পায়ে ধরে সাধতে আসিনি, সিগারেট ধরাতে গিয়ে নেশার ঝোঁকে। জ্যোতি যেন চমকিয়ে উঠিয়ে কহিল, নেশার ঝোঁকে? বিমলা কহিল, মেয়ে মানুষদের নাক চোখ কিছু বেশি খর, এখনো আপনার গায়ে গাঁজার গন্ধ উঠছে, পা টলছে। যদি এতটুকু হইয়া গেল। বিমলা বলিয়েই গেল, নেশার ঝোঁকে পাঞ্জাবিটায় আগুন ধরালেন। পাশের ঘরেই ছিলাম, চোখে দেখে স্থির থাকে কি করে, ছুটে এসে চেপে ধরে নিভিয়ে দিলাম। যদি ব্যগ্র উৎকণ্ঠিত ভাবে দুপা আগাইয়া আসিয়া কহিল, তো তো তোমার কোথাও পুড়ে যায়নি তো? বিমলা অঙ্গুলি নির্দেশ করিয়া কহিল, আপনি আর এগিয়ে আসবেন না, আপনি নেশাখোর। না, আমার কোথাও আঁচটুকুও লাগেনি। আর পুড়ে গেলেই বা আপনার কি? বেশ, পায়ে ধরে সাধা, অপবাদের আগুনে মুখখানায় পুড়িয়ে দিই, এত দরদি বা কেন? এই বলিয়া সে ধীর পদে পাশের ঘরে প্রবেশ করিয়া মাঝের দরজাটা বন্ধ করিয়ে দিতে দিতে কহিল, দেখবেন একটু সাবধানে থাকবেন, সিগারেট খেতে খেতে যেন বিছানায় আগুন ধরাবেন না। আর আর নিচে আসুন না, একেবারে খেয়ে এসে শোবেন। যদি এ ঘর হইতে উত্তর দিল, না, আমি খাবো না, আমি চলে যাচ্ছি। যাবার সময় একটা কথা বলে যাই বিমলা, কিসের থেকে যে কি হয়, কেন যে হয়, তা তুমিও বোঝো না, আমিও বুঝি না। নইলে আজ আমার মুখের মন্দ কথায় তোমরা এত আঘাত পেতে না। বোঝো তো, আজ এই কথাগুলোই তোমায় আমার মতো অপাত্রে পড়ার বিপদ থেকে বাঁচালে কিনা। আর এর গোড়াকার কথাটাই ধরো না কেন? খুড়ি যদি তোমার কথা না বলে অন্য কেউ বলতো, তাহলে তো। না, থাক, তুমি আমার প্রাণ বাঁচালে, অন্তত আমার হাত হতে তোমায় বাঁচিয়ে যে উপকারটুকু হয় তা আমি করব। আমি চললাম। এই বলিয়া ছোট চৌকিটির উপর রক্ষিত কাপড় ঢাকা তাহার বাক্সটি খুলিয়া দুয়ানি পয়সায় পূর্ণ একটি ছোট থলি পকেটে ফেলিয়া খটখট করিয়া নিচে নামিয়ে গেল। এ ঘরে বিমলা স্থির কাঠের মূর্তির মতো দাঁড়াইয়া রহিল, কোনো কথাই তাহার ফুটিল না। অল্পক্ষণ পরেই শুনিল নিচে জ্যোতি বলিতেছে, আমার টাকা দিতে হবে না, আমার ওই টাকায় বিমলার সুপাত্রে বিয়ে দেবেন, আমি তাকেই ওই টাকা দিয়ে গেলাম। বিমলার অন্তরাত্মা চিৎকার করিয়া বলিতে চাহিল, না না না, তোমার কৃতজ্ঞতার দান, উপকারের প্রত্যুপকার আমি চাই না। কিন্তু কে যেন তাহার গলাটা চাপিয়া ধরিল। যদি সত্য সত্যই কোথায় চলিয়া গেল। হরিচরণ প্রথম প্রথম ভাবিয়াছিলেন যে যদি যাইবে কোথায়, 10 দিন গেলেই রাগ পড়িলে ফিরিবে। হরসুন্দরীও ভাবিয়াছিলেন যে আপদ যাইবে কোথায়, পেট তো কারো বান্দা নয়, তারই ধান্দায় সারা দুনিয়া ঘুরিতেছে, সুতরাং পেটে টান পড়িলে আপনি ফিরিবে। কিন্তু জ্যোতি ফিরিল না। দিন গেল, মাস গেল, বৎসর গেল, তবুও জ্যোতি ফিরিল না। জ্যোতি গেল, জ্যোতি গেল, গেল, কিন্তু হরিচরণের সংসারে অশান্তির আগুন ধরাইয়া দিয়ে গেল। হিসাবের মধ্যে ডুবিয়ে থাকিয়েও হরিচরণ জ্যোতিকে ভালোবাসিয়ে ফেলিয়েছিলেন। নিঃসন্তান বৃদ্ধ অনভ্যাসের লজ্জায় কখনো জ্যোতিকে বুকে জড়াইয়া ধরিতে পারেন নাই। কিন্তু বুকের মধ্যে বাৎসল্যের পুলকের সঞ্চার হইয়াছিল। তাই জ্যোতি যখন চলিয়া গেল, হরিচরণ তখন জ্যোতির গৃহত্যাগের জন্য হরসুন্দরী আর ওই বিমলা মেয়েটিকে মনে মনে দায়ী করিয়া বসিলেন। চিরদিন শান্ত প্রকৃতির বৃদ্ধ মানুষটি এই মনের বেদনা, মনের অভিমান কাহাকেও ফুকারিয়া বলিতে পারিলেন না।
মনেই চাপিয়ে রাখিলেন। হরসুন্দরীরও যে যদির অভাবে ব্যথা লাগে নাই তাহা নয়, যে ষাটের উপদ্রবের জন্য তিনি একদিন যতীর মৃত পিতামাতাকে উদ্ধার করিয়েছিলেন, সেই উপদ্রবের জন্য তাহার হৃদয় ব্যাকুল হইয়া উঠিল। কিন্তু হরিচরণের এই অভিমান ভরা উদাসীন নীরবতা তাহাকে যেন প্রতিপদে আঘাত করিত। তাহার আহত অন্তরাত্মা যেন গুমরিয়া কাঁদিয়া বলিত, এ তাহার মাতৃহৃদয়ের অপমান। হতভাগী, তুই তো মা নস, তাই তোরে শাস্তি। মা হইলে তো যদি এমন করিয়া যাইতে পারিত না, হরিচরণও এমন নিষ্ঠুর শাস্তি দিতে পারিত না। তাহার সমস্ত মাতৃত্ব নারীত্ব একসঙ্গে উথুলিয়া যেন তাহাকে অভিমানের তরঙ্গে অভিভূত করিয়া দিল। মুখরার কণ্ঠ কে যেন রোধ করিয়া দিল। হরসুন্দরী পোড়ার মুখ মিনসে ডাকটি পর্যন্ত ভুলিয়া গেলেন। বুকের বিমলাকে পর্যন্ত অভিমান করিয়া মাটিতে ফেলিয়ে দিলেন। বৃদ্ধ বৃদ্ধার জীবনের নিবিড় দাম্পত্য বন্ধন কোন দুষ্ট গ্রহের গোপন ছুরিকায় ছিন্ন হইয়া গেল। উভয়ে পরস্পর হইতে দূরে সরিয়ে অভিমানের রচিত নীড়ে মনের গোপন ব্যথা অতি যত্নে পালন করিতে লাগিলেন। আর উভয়ের মাঝখানে অনাদৃতা উপেক্ষিতা বিমলা নিজেকেই যতীর গৃহত্যাগের জন্য দায়ী ভাবিয়া লজ্জায় নিজের প্রতি ঘৃণায় মরমে মরিয়া গেল। দুঃখিনী মেয়েটি কর্তাগিন্নির উপেক্ষিত সংসারটির সমস্ত কর্মের বোঝা মাথায় লইয়া চূড়ান্ত অপমান মাথায় তুলিয়া লইল। সে যে ইহা বুঝিত না তাহা নয়, সে জানিত এ তার সবচেয়ে বড় অপমান। তবু কি করিবে সে? পেট তো মানে না। এক একবার তার মনে হইত দগ্ধ উদরটাই ছুরি বসাইয়া দেয়। অভিমান করিয়া বসিয়া থাকিলে তো বয়স বসিয়া থাকে না। দেখিতে দেখিতে 1 বৎসর কাটিয়া গেল। বিমলা 15ই পড়িল। বিমলা যথাসাধ্য ঘরের বাহির না হইয়া রাজ্যের লজ্জা অঙ্গে জড়াইয়া সর্বাঙ্গে যৌবনাগমের সারা ঢাকিয়া রাখিতে চাহিল। পাড়াপড়শি ঘাটে পথে কথা কহিল। বিমলা শুনিয়া লজ্জায় আপনার মৃত্যু কামনা করিল। ঘাটে হরসুন্দরীও শুনিলেন, কিন্তু কথার উত্তর করিলেন না। শুধু ম্লান দৃষ্টিতে আপনার বেদনার পরিচয় দিয়ে ঘরে ফিরিলেন। বলি 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 করিয়াও হরিচরণকে কথাটা বলিতে পারিলেন না। মনে হইল আমার বঞ্ঝি বলিয়াই তো কথাটা মনে পড়ে না। কই, নিজের ভাইপোর কথা তো ক্ষণেকের তরেও ভুলিতে পারে না। দারুণ অভিমানে কণ্ঠ রুদ্ধ হইয়া গেল। হরসুন্দরী না খাইয়েই শুইয়া পড়িলেন। হরিচরণের খাওয়া হইয়া গেলে বিমলা বহুক্ষণ অপেক্ষায় থাকিয়া শেষে আসিয়া ডাকিল, মাসি এসো, খাবে এসো। অগ্নিগর্ভ গিরিশিখরের অগ্নুদ্গারের মতোই হরসুন্দরী আজ গর্জন করিয়া উঠিলেন, খাবো খাবো, পিণ্ডি খাবো বই কি, তুই আগে মর তারপর খাবো। ঘাটের কাহিনী বিমলা সমস্তই জানিত, তাই গর্জনে সে অভিভূত হইয়া গেল। শুধু হাসিয়া কহিল, তার তো এখনো দেরি আছে মাসি, আমি কিন্তু আজ এখনই খাবার কথা বলছিলাম। হরসুন্দরী জ্বলিয়া কহিলেন, কালামুখী, হাসতে তোর একটু লজ্জা করে না? নিজের অঙ্গের দিকে কি একটু চেয়ে দেখিস না? পোড়ার মুখ ভগবানের দেখা পাই তো তোকে বাঁচিয়ে রাখার কারণটা জিজ্ঞেস করি, তার দেখাও পাই না। বিমলা এবারও হাসিয়া কহিল, সে দেখা দিলে কি তার রক্ষে ছিল মাসি? দেশশুদ্ধ লোকের টানাটানিতে হাত পা ছিঁড়ে তার টুকরো টুকরো হয়ে যেত, তাই সে লুকিয়ে থাকে, এ আমি নিশ্চয়ই বলতে পারি, নইলে ওই কথাটা আমিই জিজ্ঞেস করতাম। এসো, খাবে এসো, কাঁদছো কেন বলো তো?
তুমি কাঁদলে আমি দাঁড়াই কোথায় বলো? কাঁদছ কেন বলো তো? বলিয়া হরসুন্দরীর হাত ধরিল। তুমি কাঁদলে আমি দাঁড়াই কোথা বলো? হরসুন্দরী ঝরঝর করা অশ্রুসিক্ত আপন বক্ষে দীর্ঘ 1 বৎসর পরে বিমলাকে টানিয়া লইলেন। হরিচরণ পাশের ঘরেই শুইয়াছিলেন। কথাগুলো তাহার বুকে বাজিল। তাই তো, কথাটা তো তাহার বহুদিন পূর্বেই মনে হওয়া উচিত ছিল। জ্যোতির অনুরোধ, তাহার ঋণ তাহাকেই তো শোধ করিতে হইবে। ছোঁড়াটা থাকিলে যে কোনো ভাবনাই তাহাকে ভাবিতে হইত না। বিমলা মেয়েটি তো বেশ। একটা দীর্ঘশ্বাস ফেলি তিনি বলিয়া উঠিলেন, হরি বল। দিন 15 পরে হরিচরণ হরসুন্দরীকে কহিলেন, বিমলাকে কাল দেখতে আসবে। হরসুন্দরী কথা কহিলেন না, শুধু মুখপানে তাকাইয়া রহিলেন। হরিচরণ পুনরায় কহিলেন, অবস্থা বেশ ভালোই, জমিদার লোক, জানবে বোধ হয়, খড়বনির বাবুদের বাড়ি। ছেলেটি ভালো, বিয়ে পড়ছে। হরসুন্দরী আশ্চর্য হইয়া কহিলেন, তারা যে অনেক হেঁকে বসবে। হরিচরণ কহিলেন, জ্যোতির টাকাটাও তো কম নয়, 4000 টাকা। তার সুদ ধরলে। একটা বিস্তৃত প্রায় অন্তর্দাহী জ্বালা পুনরায় বিপুল বেগে হরসুন্দরীর বুকে জ্বলিয়া উঠিল। তিনি তাড়াতাড়ি সে স্থান হইতে চলিয়া গেলেন। রান্নাশালে বাঁশের খুঁটি ধরিয়া বিমলা দাঁড়াইয়াছিল। হরসুন্দরীকে দেখিয়া কহিল, মাসি, আমার বাপের এমন কি কিছুই নেই যা বিক্রি করে একটা টাকাও হয়? হরসুন্দরী কথাটা বুঝিতে না পারিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে বিমলার পানে চাহিলেন। বিমলা পুনরায় কহিল, 1 টাকার আফিঙে এ লজ্জার দায় হতে বোধহয় এড়ানো যায় মাসি। হরসুন্দরী কাঁদিয়া কহিলেন, তাই চল মা, নগাঁয়ে যাই চল, দেখি তোর বাপ তোর জন্য কি ব্যবস্থা রেখে গেছে। তাই চল মা। ভাবিস নি মা, টাকা না জোটে দেশে বিনিদামের বিষেরও অভাব নেই। পুকুরে জল আছে, আগুনও চেয়ে চিনতে পাওয়া যায়। কাপড় ছিঁড়ে ও দড়ির অভাব মেটানো যায়। সেই দিনই হরসুন্দরী বিমলাকে লইয়া তাহার নির্বান্ধব পৈতৃক বাসভূমি নবগ্রাম যাত্রা করিলেন। যাত্রার কথা হরিচরণ জানিতেন না। কথাটা শুনিয়া তিনি ছুটিয়া আসিলেন। কহিলেন, সে কি গিন্নি, কাল যে খড়বনির ওরা বিমলাকে দেখতে আসবেন? হরসুন্দরী কহিলেন, তাদের তুমি জবাব দিও, ওখানে তো বিমলার বিয়ে হতে পারে না। হরিচরণ বিস্মিতভাবে কহিলেন, সে কি? হরসুন্দরী কহিলেন, বিমলার তো ও ঘরে বিয়ে হবার কথা নয়, তার বাপ তো সে সম্বল রেখে যায়নি। হরিচরণ কহিলেন, টাকা তো। হরসুন্দরী বাধা দিয়ে কথাটা পূরণ করিয়া কহিলেন, জ্যোতি দিয়ে গেছে, কিন্তু তুমি স্বামী হয়ে সেই অপমানের দান আমাকে গ্রহণ করতে বলো। আমরা সত্য সত্যই কি? ওই কি পর্যন্ত বলি আর বলিতে পারিলেন না। তাড়াতাড়ি গাড়োয়ানকে কহিলেন, ও বাবা গাড়োয়ান, গাড়ি হাঁকাও, গাড়ি হাঁকাও। হরিচরণ ব্যস্তভাবে কহিলেন, কাজ নেই তার টাকার, আমি টাকা দিচ্ছি, আমি তো বিমলার মেশো। হরসুন্দরী কহিলেন, সে 100 বার, সে কথা বিমলা ভুলে যায়নি, যাবেও না। কিন্তু বিমলার মেশো হিসেবে যদি তুমি তার বিয়ে দিতে, তাহলে 4-5 হাজার টাকা খরচ করবার কথা স্বপ্নেও ভাবতে পারতে না। আমি তো তোমায় জানি। এ তুমি যা করছো সব জ্যোতির কাকা হিসেবে। হেও সেই জ্যোতির অপমানের দাম তার কাকার দেওয়া। চলো বাবা গাড়োয়ান। হরিচরণ আর কথা কহিতে পারিলেন না। গাড়ি চলিয়া গেল। মাসখানিক পরে হরসুন্দরী বেলগাঁয়ে ফিরিলেন, কিন্তু একা। বিমলার পৈতৃক ভিটা আর শিষ্য সেবকদের দেওয়া কয়েক বিঘা জমি
যেগুলি গুরুর জিনিস বলিয়া ধর্মের ভয়ে নেহাত বাজেয়াপ্ত হইয়া যায় নাই, সেইগুলি বেচিয়া কিনিয়া সপাঁচেক টাকায় নবগ্রামেরই বৃদ্ধ রামেশ্বর চাটুর্যের সঙ্গে বিমলার বিবাহ দিয়ে তিনি ফিরিয়েছিলেন। রামেশ্বরের অবস্থা ভালোই, তবে প্রথম পক্ষের 4 পুত্র ও 4 ভীমা পুত্রবধূ বর্তমান। বৃদ্ধ ভীমা পুত্র ও বধূদের ভীম পরিচর্যা ও ভীম আপ্যায়নের হাত হইতে নিষ্কৃতি পাইবার জন্যই 60 বৎসর বয়সে বিমলাকে গ্রহণ করিলেন। বিমলা চলিয়া গেল, তবু হরসুন্দরী ও হরিচরণের পূর্ব জীবন ফিরিল না। হরিচরণের ব্যথার উপর নতুন ব্যথা। হরসুন্দরী তাহাকে পর ভাবিয়া মেয়েটাকে ভাসাইয়া দিল। তাহা সে যাই করুক না, তবুও তো সে মেয়ের মতোই বাড়িতে ছিল। ছেলের অভাবে মেয়ে লইয়াও তো অনেকে সংসার বাঁধে। আর হরসুন্দরীর অন্য চিন্তা, অন্য ভাবনার অবসর ছিল না। দিনরাত্রি তাহার চক্ষের সম্মুখে ভাসিতেছিল শুধু হাত, থান পরা ম্লানমুখী বিমলার ছবি। অবিরল ঝরা অশ্রু ধারেও সে ছবি মুছিল না, যেন স্নাত হইয়া উজ্জ্বল হইয়া ফুটিয়া উঠিয়া তাহার দিকে অগ্রসর হইয়া আসিতে লাগিল। 6 মাস পার না হইতেই সে ছবি একদিন হরসুন্দরীর কোলের কাছে দাঁড়াইয়া ডাকিল, মাসি, একটু আশ্রয়। কল্পনার ছবি বাস্তবের রূপে ফুটিয়া উঠিল। একদিন প্রাতে বিমলা হরিচরণের দ্বারে আসিয়া উপস্থিত হইল, শুধু হাতে থান পরা ম্লান মুখ। দিন 15 আগে বিমলা বিধবা হইয়াছে, আর সৎ ছেলেরা তাহাকে তাড়াইয়া দিয়েছে। তাই বিমলা মাসির কাছে ফিরিয়ে কোলের কাছে দাঁড়াইয়া কহিল, মাসি, একটু আশ্রয়। হরসুন্দরী স্তম্ভিতের মতো চুপ করিয়া রহিলেন। না পারিলেন কথা কহিতে, না পারিলেন ফুকারিয়া কাঁদিতে। সদ্যস্থিত হরিচরণ ঘর হইতে বাহির হইয়া আসিয়া পিতার মতোই বিমলাকে বুকে টানিয়ে লইয়া কহিলেন, আয় মা। নমস্কার। আবার দেখা হবে আগামী পর্বে পরবর্তী অংশ নিয়ে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আজকের মতো নমস্কার।